ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন সিরিজ নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিলো তার ইংলিশ পোর্শন যেটা, সেটার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ডিসকাশন। দেখো, প্রথম প্রশ্ন বলছে হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার। এই স্টেয়ার কথাটার মানে হচ্ছে কারোর দিকে দেখা, কারোর দিকে নজর দিয়ে দেখা। তাহলে হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার, এখানে কি বসাতে হবে? আমাদের প্রেপোজিশন বসাতে হবে। আমি আমার ওই জিরো টু হিরো ব্যাচে প্রেপোজিশনের একটা কমপ্লিট ক্লাস করিয়েছি। যদি প্রেপোজিশন কী জিনিস, কিভাবে হয়, কোথায় কাকে অ্যাপ্লাই করতে হয়, সেই জিনিসটা যদি জানা না থাকে, তো আমার ইউটিউব চ্যানেল জিরো টু হিরোতে চলে যাবে। সেখানে গিয়ে তোমরা এই ক্লাসটা করে নিলে তোমাদের আর ভবিষ্যতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দেখো এর উত্তর কী হবে? হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট মি, অপশান ডিতে দেখো অ্যাট। তাহলে তুমি কারোর প্রতি তাকিয়ে আছো, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা বোঝানোর জন্য আমরা অ্যাট অথবা টু ইউজ করি, কিন্তু এখানে টু হবে না। তার কারণ একজন ব্যক্তির দিকে তাকিয়ে বলা হচ্ছে, তার জন্য বড় কোনো ঘটনা নয়, তার জন্য অ্যাট এখানে ইউজ হবে। ঠিক আছে, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে হি ইজ অলওয়েজ ইন ডেপ্ট অ্যাজ হি মেক ড্রেক অ্যান্ড ডাক্স অ্যান্ড ড্রেক অফ হিজ মানি। ডাক্স অ্যান্ড ড্রেক মানে কি? ডাক্স অ্যান্ড ড্রেক মানে হচ্ছে, এটা হচ্ছে গেম অফ কিপিং টোন। দেখো, আমরা ছোটোবেলায় সবাই খেলেছি যে একটা পুকুরের পাশে দাঁড়িয়ে অনেক ঢিল ছুটতাম। ঢিলটা কি হতো, এখানে টাচ করে 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 জলকে টাচ করে করে কিছু দূর দুবার বা তিনবার হয়ে গিয়ে জলে ডুবে যেত। এই যে ঘটনাটা মানে কি, কোনো একটা জিনিসকে স্কিপ করে করে যাওয়া, তাই তো? এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে ডাক্স অ্যান্ড ড্রেক্স অফ হিজ মানি। এবারে দেখো, এখানে চারটে যে অপশান আছে, এই জিনিসটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে ওয়েস্টিং অফ রিসোর্স অর মানি রেকলেসলি, কোনো একটা পয়সা বা মানিকে যা হোক তা হোক করে খরচা করে দেওয়া। তাহলে এখানে চারটে অপশানের মধ্যে অপশান এটা হবে এখানে সঠিক উত্তর। অফেন স্কোয়ান্ডার মানি, পয়সাকে যেমন তেমন করে খরচা করে দেওয়া, এই জিনিসটা হচ্ছে এই ডাক্স অ্যান্ড ড্রেক্স এইটার মানে। পরেরটা দেখো কি করতে বলেছে, ইনডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে বলেছে। ডাইরেক্টে রয়েছে ইনডাইরেক্ট, মানে আমাদের কি করতে হবে? আমাদেরকে করতে হবে ন্যারেশন চেঞ্জ। দেখো কি বলেছে, দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে। দেখো, আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে, এটা প্রতিদিনই কোনো একটা ঘটনা ঘটছে বা রেগুলার ইভেন্ট। রেগুলার ইভেন্টকে আমরা ইউনিভার্সাল ট্রুথ এর কনসেপ্টে ব্যবহার করতে পারি, এই কনসেপ্টেও ব্যবহার করতে পারি। তাহলে ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচ যেটা, মানে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে, সেটা তো আমাদের রিপোর্টেড স্পিচ। আমরা ন্যারেশন করার সময় দেখেছিলাম যে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচ যেটা, সেটা যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয় বা কন্টিনিউয়াস ইভেন্ট হয়, রেগুলার ইভেন্ট হয়, তাহলে এর কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এই যে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে লক্ষ্য করো, হি প্লেড মানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, এক একটা হবে না। দু একটা দেখো হ্যাজ বিন প্লেয়িং, মানে কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে চলে যাচ্ছে, এটাও হবে না। পরেরটাও হবে না, কারণ পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে চলে গেছে। লাস্টের ডাকেটা, বয় সেড দ্যাট হি প্লেস ইন দ্য ফিল্ড এভরিডে, দেখো এইটাই ঠিক হচ্ছে, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স। রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমার মধ্যে ছিল, সেটা সিম্পল প্রেজেন্টে রয়েছে। তাহলে উত্তরটাও আমাদের কি হবে? উত্তরটা আমাদের হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে অপশান ডি এখানে সঠিক উত্তর হবে, যে দ্য বয় সেড দ্যাট হি প্লেস ইন দ্য ফিল্ড এভরি ডে। পরেরটা চলে যাই। পরেরটা কি বলছে? পরেরটা বলছে
যে আই এম শিওর দ্য নিউ অফিস অর্ডার সার্ভস দেম রাইট। আচ্ছা, এই যে ফেসটা সার্ভস দেম রাইট, এটার মানে কি? কিছু কিছু মানুষ মনে করে যে তারা আজকের দিনে যে রিয়াকশানটা পাচ্ছে সেইটা তাদের জীবনে করে থাকা কোনো একটা অ্যাকশানের প্রতিফলক। মানে তারা যদি জীবনে কোনো একটা ভুল করে থাকে এবং তাদের এগেনস্টে আজকের ডেটে কোনো ভুল হচ্ছে, তখন তারা মনে করে কি আমি অতীতে কোনো বাজে কাজ করেছিলাম, তাই জন্য আমার সাথে হয়তো এই খারাপ সময়টা আমার সাথে যাচ্ছে। তাহলে এই যে চারটে অপশান আছে, সার্ভস দেম রাইট, এইটার মানে কোনটা অপশান হবে? চেঞ্জ দেয়ার মাইন্ড, এইটা অপশান হচ্ছে না। নেক্সট বলছে গিভ গুড সার্ভিস টু দেম, তাদেরকে ভালো সার্ভিস দেওয়া, এই কথাটাও ওই সার্ভস দেম রাইট এই মানেটা হচ্ছে না। সিয়েরটা বলছে গিভস হোয়াট দে ডিজার্ভ, সেটাই দেওয়া হচ্ছে যেটা তারা ডিজার্ভ করে, তাহলে এটাই ঠিক। কারণ বলছে যে সার্ভস দেম রাইট, তারা অতীতে যদি কোনো ভালো কাজ করে তাহলে আজকে তার ভালো ফল পাচ্ছে, বা অতীতে যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে আজকে তাদের সাথে খুব খারাপ হচ্ছে। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা অপশান সি গিভস দেম হোয়াট দে ডিজার্ভ, এই উত্তরটাই আমরা নেব। হলো। পরের প্রশ্নটা দেখো, এখানে আমাদের একটা ইডিয়ম করতে দিয়েছে। 81-এর দেখাটা কী বলছে? হোয়েন হি টুক চার্জ অ্যাজ দ্য জেনারেল ম্যানেজার অফ দ্য কোম্পানি দ্য সিচুয়েশান ওয়াজ অ্যাট 6 and 7। 6 and 7 এটা একটা ইডিয়ম, যেটার মান কি? যেটা মানে হচ্ছে আনঅর্গানাইজ ওয়েতে থাকা বা হ্যাপাজার্ড হয়ে থাকা। আনঅর্গানাইজড ওয়েতে থাকা বা হ্যাপাজার্ড হয়ে থাকা, এই জন্য আমরা 6 and 7 এই ইডিয়ামসটা ইউজ করে থাকি। এবারে চারটে অপশান আছে দেখো। দ্য মানি ওয়াজ মিগার, এটা হচ্ছে না। দ্য কোম্পানি ওয়াজ ইন ডেপ্ট, এটাও মানে আসছে না। অনলি আ ফিউ ওয়ার্কার ওয়্যার দেয়ার, এটাও মানে আসছে না। ইন আটার কনফিউশন মানে আনঅর্গানাইজড ওয়েতে রয়েছে, আনঅর্গানাইজ ওয়েতে রয়েছে বা হ্যাপাজার্ড হয়ে রয়েছে, হ্যাপাজার্ড হয়ে রয়েছে, তাহলে কনফিউশন ওয়েতে রয়েছে। তাই 6 and 7 সেটা হচ্ছে অপশান ডি হবে সঠিক উত্তর, অ্যান্ড আটার কনফিউশন। আচ্ছা, পরেরটায় চলে যাই। পরেরটা কী বলছে? এটাও একটা ইডিয়াম চেঞ্জ করতে দিয়েছে। কি বলছে? আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব হি ওয়াজ বিন পুটিং অন এয়ার দিস ডেজ। পুটিং অন এয়ার মানে দেখো, কেউ একজন, এই যে লাইনটা 77 দাগের প্রশ্নের যে লাইনটা, তার মানে হচ্ছে কেউ একজন চাকরি পেয়ে গেছে এবং চাকরি পেয়ে যাওয়ার পরে সে তার আর মাটিতে পা পড়ছে না, আমরা বাংলায় পাতি কথায় যেটা বলি, তার আর মাটিতে পা পড়ছে না, সে এখন চাকরি পেয়ে গেছে, সে এখন নেচে নেচে বেড়াচ্ছে, বা সে এখন সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে যে দেখো আমি একটা চাকরি পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কথা। এবারে এই চারটে যে অপশান রয়েছে সেই চারটে অপশানকে দেখো। তার আগে বলে দিই, পুটিং অন এয়ার্স মানে কি? কাউকে দেখান বা বিং প্রাউড বা বোস্টিং করা। ঠিক আছে, এবারে চারটে অপশান দেখি। অপশান এতে বলছে ট্রাভেলিং অনলি বাই এয়ার, এটার মানে তো আসছে না। দু একটা বলছে বিইং ভেরি মডেস্ট, মানে সে কি মডেস্ট হয়ে গেছিল? না, সেটাও নয়। বিকামিং ভেরি বোস্টফুল, হ্যাঁ সে বোস্টফুল হয়েছিল, সে সবাইকে দেখাচ্ছিল বড় করে যে দেখো আমি চাকরি পেয়েছি, তাহলে অপশান সি হবে এখানে সঠিক উত্তর। ওয়্যারিং কস্টলি ক্লথ, এটাও নয়, তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে পুটিং অন এয়ার এইটার মানে হচ্ছে বিকামিং ভেরি বোস্টফুল। দেখো কি বলছে 80 দাগটা, ট্রাইং টু ফাইন্ড লাইফ অন দ্য মার্স ইজ আ ওয়াইল্ড গুডস চেস। ওয়াইল্ড গুডস চেস এটাও কিন্তু একটা ইডিয়াম। তাহলে ওয়াইল্ড গুস চেস এইটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো একটা এমন কোনো কাজ করা যেটা কাজ শুরু করার আগে থেকেই আমরা জানি যে সেটা আমরা ফেল করব বা সেটায় আমরা সাকসেস পাবো না। ঠিক আছে, এইরকম জিনিসকে আমরা ওয়াইল্ড গুস চেস বলি। বাংলায় এইটার বাংলা হচ্ছে বন্য মুরগি ধরা, মুরগি ধরা। কারণ আমরা জানি মুরগি এত সহজে ধরা দেয় না, তাকে ধরতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, তবে গিয়ে একটা বনো মুরগিকে ধরা যায়। ঠিক আছে, এইটাই
ইংলিশে আমরা বলি ওয়াইল্ড গুস চেস। এবারে চারটে অপশান দেখব। ফর্মিডেবল কম্পিটিশান, এখানে তো কম্পিটিশানের কথা আসছে না, তাহলে অপশান এ হচ্ছে না। দু একটা বলছে ফিউটাইল এক্সারসাইজ, ফিউটাইল মানে এমন একটা কাজ করা যেটার কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। সি একটা বলছে ইউজফুল এন্টারপ্রাইজ, সেটা তো নয়। ম্যাড ড্রেস ফর সামথিং, এটাও হবে না, তাহলে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে ওয়াইল্ড গুস চেস এইটার মানে হচ্ছে ফিউটাইল এক্সারসাইজ হলো। পরের প্রশ্ন কি বলেছে, শি বাফেলড মি উইথ হার আর্গুমেন্ট। এখানে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বাফেলড। দেখো এই যে কথাটা বাফেলড, এই বাফেলড কথাটার মানে কি? বাফেলড কথাটার মানে হচ্ছে কনফিউজড, কনফিউজড অর পারপ্লেক্সড। ঠিক আছে, এবার এই যে বাফেটেড, এইটার সিনোনিমগুলো কয়েকটা হয়, সিনোনিমগুলো কি কি একটু লিখে নাও। সেগুলো হচ্ছে কনফিউজড, একটা হচ্ছে পারপ্লেক্সড, তারপরে হচ্ছে বিওয়াইল্ডার, পাজলড, স্টাম্পেড, মিস্টিফায়েড। এইবারে দেখো এই যে চারটে অপশান রয়েছে, তাহলে আমাকে বলো কি জানতে চেয়েছে সিনোনিম। সিনোনিম মানে একই অর্থ, একই অর্থ। তাহলে কি বলেছে, এই বাফেলড এইটার সিনোনিম কি হবে? চারটে অপশান আছে, সিজন্ড, বিওয়াইল্ড, কনভিন্স, ডিফিয়েটেড। দেখো এই যে সি, কনভিন্সড এবং ডিফিয়েটেড, এই দুটো আগে থেকেই হবে না আমরা জানি, কারণ ডিফিয়েটেড মানে কাউকে পরাজিত করা, কনভিন্সড মানে কাউকে কনভিন্স করা, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি। কিন্তু বাফেলড মানে কি? বাফেল মানে হচ্ছে কনফিউজ বা পারপ্লেক্স করা। এবারে এই যে চারটে অপশানের মধ্যে উত্তরটা হবে অপশান বি ওয়াইল্ড। এবারে তাহলে আমাদের জানা উচিত যে এই যে ফার্স্ট টার্মটা সিজন্ড, এইটার মানে কি? সিজন মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার কোনো একটা জিনিসের প্রতি প্রচণ্ড এক্সপিরিয়েন্স আছে, বা কোনো একটা বিষয়ে এক্সপার্টাইজ আছে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে, তার জন্য আমরা এই সিজন কথাটা ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের কি জানতে চাইছে, কনফিউজড বা পারপ্লেক্স মানে আসবে, তাহলে উত্তরটা হবে অপশান বি, বি ওয়াইল্ডার্ড। এটা হবে বাফেলের সবচেয়ে হচ্ছে সিনোনিম হলো। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেলড। সঠিক স্পেলিং হচ্ছে কোনটা? অপশান সিতে, অপশান এ এমবেরেস, অপশান বি এমবারেস, প্রত্যেকটাই এমবারেস রয়েছে। এবার বানানটা কি হবে? এমবারেসের বানানটা দেখে নাও, ই এম বি এ ডবল আর এ ডবল এস, মানে দুটো আর হবে দুটো এস হবে। ঠিক আছে, এবারে তাহলে কোনটা অপশান হবে? অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এবারে এই যে কথাটা এমবারেস, এইটা মানে কি? এমবারেস মানে কাউকে অকওয়ার্ডস ফিল করানো, অকওয়ার্ডস ফিল করানো, বা বাংলায় কি বলবো, যে কাউকে লজ্জা পাইয়ে দেওয়া। কোনো একটা কথা বললাম যার কারণে কেউ একজন লজ্জা পাইয়ে দেওয়া, কেউ একজন লজ্জা পেয়ে গেল, এরকম কথা বললাম, সেই ক্ষেত্রে আমরা এই এমব্যারেস কথাটা ইউজ করি। এবারে এই যে এমব্যারেস এই কথাটার কয়েকটা সিনোনিম আছে, সেইগুলো কি কি একটু দেখে নাও। সেটা হচ্ছে হিউমিলিয়েট, একটা হচ্ছে মর্টিফাই, একটা হচ্ছে সেম, একটা হচ্ছে ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট, আর একটা হচ্ছে অ্যাবাস। তাহলে এই যে পাঁচটা ওয়ার্ড পেলাম, এরা হচ্ছে এমব্যারেস এর সিনোনিম। কি কি? হিউমিলিয়েট, মর্টিফাই, সেম, ডিসকমফোর্ট, অ্যাবাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে এমব্যারেস, যেখানে দুটো আর এবং দুটো এস থাকবে হলো। তাহলে সঠিক উত্তরটা আমাদের কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এমব্যারেস। এবারে চলে চলো পরের প্রশ্নে। ওকে, 71-এর দাগটা কি করতে বলেছে? এরর কারেকশন।
এরর কারেকশানে কী করতে হবে? ফার্স্ট লাইনটা পড়ি। ইন লেট মর্নিং সেভারাল গানম্যান হ্যাড বিন ডেপ্লয়েড বাই কেএমসি টু ওয়ার্ক অন ডিফারেন্ট স্টেজেস অফ দ্য অ্যালাইনমেন্ট। তাহলে কি বলছে যে সকাল সকাল একটু লেট করে সকালে কয়েকটা গানম্যানকে কেএমসি ডিপ্লয় করেছে কোনো একটা খারাপ অ্যালাইনমেন্ট সেটাকে ঠিক করার জন্যে। ঠিক আছে, এবারে এরর কোন জায়গায় আছে লক্ষ্য করো, আমি দুটো জায়গায় এরর খুঁজে পাচ্ছি, তবে অপশান সি পার্টে আমাদের এরর হবে। দেখো এখানে দ্য লেট মর্নিং সেভারাল গানম্যান ড্যাশ হ্যাড বিন ডেপ্লয়েড বাই কেএমসি টু ওয়ার্ক অন ডিফারেন্ট স্টেজেস, এখানে হ্যাড বিন ডেপ্লয়েড করেছে। হ্যাড বিন ডেপ্লয়েড আমরা কখন ইউজ করি? যখন আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু এখানে পারফেক্ট টেন্স কখন হয়? যখন দুটো ঘটনা, একটা ইভেন্ট এবং দুটো ইভেন্ট থাকে, যেখানে যে ঘটনাটা বেশি পুরনো সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, এবং যেটা কাছের পুরনো সেটা হয়ে যায় সিম্পল পাস্ট, তাই তো? কিন্তু এখানে দুটো ঘটনা ঘটছে না, এখানে একটাই ঘটনার কথা উল্লেখ হয়েছে। তাই জন্য এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এই কথাটা করলে হবে না, তাহলে আমাদের সি পার্টে ভুল রয়েছে। তাহলে ঠিক করলে কি হবে? দ্য ইন লেট মর্নিং সেভারাল গানম্যান হ্যাড বিন ডেপ্লয়েডের জায়গায় হ্যাড বিন ডেপ্লয়েড, এই জায়গায় আমরা চেঞ্জ করে লিখবো যেটা, সেটা হচ্ছে ওয়্যার ডেপ্লয়েড। হলো, তাহলে হ্যাড বিন ডেপ্লয়েডের জায়গায় ওয়্যার ডেপ্লয়েড হবে। এইটাই হবে আমাদের উত্তর, এটাই নেবে। তবে এখানে আরও একটা ভুল রয়েছে, সেটা হচ্ছে লেট মর্নিং একটা পার্টিকুলার টাইম পিরিয়ডকে উল্লেখ করে দিয়েছে, একটা পার্টিকুলার টাইম। তাই জন্য এই লেট মর্নিংয়ের আগে আমাদের একটা দি বসালে সেন্টেন্সটা শুনতে খুব সুন্দর হয়। তাহলে ইন দ্য লেট মর্নিং সেভারাল গানম্যান ওয়্যার ডিপ্লয়েড বাই কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন টু ওয়ার্ক অন ডিফারেন্ট স্টেজেস অন দ্য অ্যালাইনমেন্ট। তবে উত্তর করার সময় অপশান সি আমরা উত্তর করব, কারণ এখানে আমাদের আর্টিকেল ভুল হওয়ার থেকে বেশি বড় ভুলটা হচ্ছে গ্রামাটিক্যাল ভুল বা টেন্সের ভুল করা। তাই জন্য অপশান সিটা এখানে আমাদের এরর, সেটাই আমরা ধরবো, এবং ঠিকটা কী হবে? ওয়্যার ডিপ্লয়েড হবে সেখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কী করতে বলেছে? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? অ্যান্টোনিম বার করতে বলেছে আমাদের কার? হোলসামের। হোলসাম কথাটার মানে কি আগে জেনি। হোলসামকে আমরা তিনটে মিনিংয়ে দেখতে পারি। কীরকম? একটা হচ্ছে হেলদি ওয়েতে, একটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মোরালি গুড হিসাবে, আর একটা যেটা পাই সেটা হচ্ছে কমপ্লিট সেন্সে আমাদের হোলসাম এই টার্মটা ইউজ করি। এইবারে এই হোলসামের যে প্রত্যেকটা মানে হেলদি, মোরালি গুড আর কমপ্লিট, এগুলো হচ্ছে এর সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কী হবে? দেখো চারটে অপশানের মধ্যে অপশান ডিতে রয়েছে নিউট্রিশিয়াসের মধ্যে হেলদি ব্যাপারটা চলে আসছে, তাহলে এইটা এর অ্যান্টোনিম হবে না। পিওর ফর্মটাও এর অ্যান্টোনিম হবে না, কারণ আমাদের উল্টো মানে, অ্যান্টোনিম মানে কি? অপোজিট মানে জানতে চেয়েছে। পিওর কিন্তু হোলসামের অপোজিট নয়। আবার বেনিফিশিয়াল মানে কি? সুবিধা হওয়া, কোনো কিছু থেকে সুবিধা পাওয়া, তাহলে এটাও আমাদের হোলসামের অপোজিট হবে না। তাহলে অপশান এতে দেখো আনহেলদি, মানে হেলদি যেটা তার উল্টো মিনিং বা অপোজিট মিনিং আনহেলদি, এই কথাটা হচ্ছে হোলসামের আমাদের অ্যান্টোনিম হবে। এবং হোলসামের তিনটে মানে কি কি হতে পারে? একটা হতে পারে হেলদি, একটা হতে পারে মোরালি গুড, এবং আর একটা হতে পারে কমপ্লিট। এই সেন্সে আমরা হোলসাম এই টার্মটা ইউজ করে থাকি, এবং তার অপোজিট হবে আনহেলদি। এবারে পরের প্রশ্ন, সত্তরের দাটা কি বলেছে? এখানে আমাদের করতে বলেছে এরর কারেকশন। দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রচুর এরর কারেকশান, তারপরে অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়াম ফেজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশান প্রচুর দিচ্ছে এরর, তারপরে স্পেলিং কারেকশান এগুলো দিচ্ছে। তো বেসিক মানে যেখানে এরর কারেকশান, তারপরে
ভয়েস চেঞ্জ, ন্যারেশান এগুলো থাকবে, যেটা মেজরিটি পার্ট নিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংলিশ পার্টের মেজরিটি পার্ট এটাই থাকে। তো এইটা করার জন্য ইংলিশকে বেসিক থেকে জানাটা খুব দরকার। যে এররটা আমার কোথা থেকে দেবে সেটা যদি আমার বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে পাওয়া খুবই মুশকিল। তাহলে কি করতে হবে, আমাকে বেসিক থেকে জানতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে জিরো টু হিরো বলে যে প্লেলিস্টটা রয়েছে, যেটা আমি এই ভিডিওর প্রথমেই দেখিয়েছি, সেই প্লেলিস্টে গেলে তোমরা তোমাদের বেসিকটা ক্লিয়ার করে নিতে পারবে। প্রায় 21খানা ভিডিও এই মুহূর্তে আমার চলে এসেছে, আরও ভিডিও আসবে। যে ভিডিওটা তোমরা করলে, যে প্লেলিস্টটা করলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই এরর কারেকশান করা তোমাদের কাছে তখন কোনো অসুবিধাই হবে না। চলো এই এরর কারেকশানটা করি। কি বলেছে, অ্যাট 21 সি ইন মেনি ওয়েজ ইজ লাইক এনি গার্ল টু হার এজ। তাহলে 21 বছর বয়সে সেই মেয়েটি, কোনো একটা পার্টিকুলার মেয়ের কথা উল্লেখ করেছে, সেই মেয়েটি তার বয়সী অন্যান্য মেয়েদের মতনই ছিল। ঠিক আছে, এবারে আমাকে বলো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে এরর কোন জায়গাটায় রয়েছে। দেখো অপশান একে কোনো অসুবিধা নেই, অ্যাট 21 এজের আগে আমরা ইউজ করতেই পারি। সি ইন মেনি ওয়েজ দুয়েরটাও ঠিক আছে, ইজ লাইক এনি গার্ল টু হার এজ। দেখো অপশান 4-এ টু হার এজ কথাটা দিয়েছে, এখানে টুকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে, অ্যাজ 21 সি ইন মেনি ওয়ে ইজ লাইক এনি গার্ল হার এজ। এইটা হলে হার এজ, এইটা হলে দেখো আরও ভালোভাবে জিনিসটা ফুটে হচ্ছে। এখানে এই টু প্রেপোজিশনের কোনো দরকার নেই, এই প্রেপোটার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান 4 হচ্ছে সঠিক অ্যান্সার হলো, তাহলে টুটা এখানে সঠিক উত্তর হবে না। পরে 73 দাগের কি বলছে, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি। এটাও আমাদের করতে বলেছে কি এরর কারেকশন। কি করতে বলেছে, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরিডে। এখানে একটা ওয়ার্ড রয়েছে অ্যান্ড। অ্যান্ডটা কি, আমরা কনজাংশন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, এটা আমরা সবাই জানি। এবং কনজাংশন পড়ানোর সময় আমি বলেছিলাম কনজাংশন হচ্ছে ভেরি ভেরি লয়াল। কেন লয়াল, কারণ কনজাংশনের আগে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজ যে ফর্মে থাকবে, কোনো একটা যে টেন্সে থাকবে, কনজাংশনের পরেও সেম টেন্সেই থাকবে। যে টেন্সে থাকবে পরেও গিয়ে সেম টেন্সে থাকবে। এবারে লক্ষ্য করো অ্যান্ড কনজাংশনের প্রথম আগে যে টেন্সটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং পরে যেটা রয়েছে সেটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। এটা হচ্ছে সিম্পল পাস্টে রয়েছে, এবং প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে রয়েছে। এবার তাহলে আমাদের বলো, তাহলে কনজাংশন যেটা তার আগে এবং পরে মানে ডিফারেন্ট টেন্স হওয়া সম্ভব নয়, তাহলে আমাদের একটা টেন্স চেঞ্জ করতে হবে। এবারে দেখো সেন্টেন্সের শেষে রয়েছে এভরি ইয়ার। এভরি ইয়ার মানে কি, ইউনিভার্সাল ট্রুথ অথবা রেগুলার ইভেন্টের মধ্যে পড়ছে। এবারে ইউনিভার্সাল ট্রুথ বা রেগুলার ইভেন্টের মধ্যে যদি পড়ে তাহলে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স নিতে হবে, পাস্ট টেন্সের কোনো জায়গা নেই। তাহলে এই যে অ্যান্ডের পরে যে পার্টটা, এই যে ভিজিটেড, আই ভিজিটেডটা না হয়ে এখানে কি হবে, আই ভিজিট। দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ভিজিটেডের জায়গায় হয়ে যাবে কি আই ভিজিট। ঠিক আছে, তাহলে কি হবে, মাই ব্রাদার লিভ ইন জলপাইগুড়ি, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিট হিম এভরি ইয়ার। তাহলে অপশান যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে এই 3 নম্বর পার্টে আমাদের ভুল রয়েছে, ভুলটা হচ্ছে আই ভিজিট হিম এভরি ইয়ার, এটা হবে এখানে সঠিক উত্তর। এবারে পরেরটা চলে যাই। আচ্ছা, এখানে আবারও আমাদের কি দিয়েছে, এরর কারেকশন দিয়েছে। এখানে আবারও আমাদের এরর কারেকশন করতে দিয়েছে। লক্ষ্য করো অনেকগুলো কিন্তু এরর কারেকশন রয়েছে। দেখো সেন্টেন্সটা কি বলছে, হাউ অফেন এমপ্লয়িজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার। এখানে দেখো আমি দুটো ভুল দেখতে পাচ্ছি, তোমাদের কি ভুল মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো 69 দাগের প্রশ্নে প্রথম 1 নম্বর দাগের যেটা আছে হাউ অফেন এমপ্লয়িজ ফিল, এখানে
একটা বি ভার্বের দরকার ছিল, ঠিক আছে, যেটা এই সেন্টেন্সের মধ্যে নেই। মেন ভার্ব আমাদের রয়েছে ফিল, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, কিন্তু এখানে একটা বি ভার্বের দরকার ছিল, যেহেতু তাই জন্য এখানে একটা বি ভার্ব বসবে, সেটা হচ্ছে হাউ অফেন। এমপ্লয়ের আগে একটা ডু বসবে, তাহলে হাউ অফেন ডু এমপ্লয়েজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক না হয়ে এই অনের জায়গায় আমরা কি বসাবো, অনের জায়গায় আমরা ইন বসাবো। তার কারণ আমরা প্রেপোজিশন পড়তে গিয়ে দেখেছি কোনো কাজের মধ্যে ব্যস্ত বা কোনো একটা কাজের মধ্যে আছে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ইন এই প্রেপোজিশনটা ইউজ করে থাকি। তাহলে আমরা 1 নম্বর এবং 3 নম্বর দুটো পার্টেই ভুলটা পেলাম। 1 নম্বর পার্টে কি ভুল, 1 নম্বর পার্টে একটা ডু বসবে এবং 3 নম্বর পার্টে অনের জায়গায় ইন বসবে। এবারে যদি বলো, প্রশ্ন জিজ্ঞাসা করো যে পরীক্ষায় তাহলে আমি কোনটা উত্তর করব, সেক্ষেত্রে আমি বলবো পরীক্ষায় আমরা 3 নম্বর পার্টটাকে উত্তর করব। তার কারণ অন দ্য ওয়ার্ক যেটা, সেটা আমাদের অন না হয়ে ইন বসবে, এটা বেশি হচ্ছে চোখ ক্যাচ করে যে এই জায়গাটা ভুলটা বেশি। তাই জন্য অপশান সি 3-এর দাগেরটা এখানে, এটাই আমাদের সঠিক উত্তর নেব। হলো, চলো এবারে পরের প্রশ্নে যাওয়া যাক। চলো পরের প্রশ্নে কি বলছে, আবারও একটা এরর কারেকশন দিয়েছে। কি বলছে, দেয়ার শ্যাল বি আ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অফ সিনথেটিক কালার ফর পেন্টিং অফ আইডল দ্যাট উড রিকোয়ার ইমার্শন। এই সেন্টেন্সে দেখো ভুল পার্ট কোন জায়গায় রয়েছে, ভুল পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এই 3 নম্বর পার্টে। দেখো সিনথেটিক কালার অফ পেন্টিং, সিনথেটিক কালার নিয়ে ডিল করছে, এবারে সেই জন্য আমরা অফ না বসিয়ে অফের জায়গায় আমরা কি বসাবো, অন এই প্রেপোজিশনটা ইউজ করব। তাহলে কি হবে, দেয়ার শ্যাল বি আ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অন সিনথেটিক কালার ফর পেন্টিং আইডল দ্যাট উড রিকোয়ার ইমার্শন। তাহলে ভুল পার্ট কোনটা, ভুল পার্ট হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট হচ্ছে ভুল। তাহলে অফের জায়গায় আমাদের কি বসবে, অফের জায়গায় আমাদের বসবে অন। হলো, ওকে। আবারও একটা আমাদের এরর কারেকশন করতে দিয়েছে। কি বলেছে, দ্য অনারেবল হাইকোর্ট উইল নট হিয়ার আ পিটিশন against a rule that bars lawyer। আচ্ছা, বার কাউন্সিল এই টোটাল কথাটা না লিখে এটাকেই ছোট করে লিখে দিয়েছে বার্স। বার্স মানে কিন্তু এই বার কাউন্সিলকেই বোঝাচ্ছে, ঠিক আছে। এই বার্স এই জায়গায় কিন্তু এরর, এই কথাটা কিন্তু ভেবো না যে বার্স লিখেছে বার হবে, কিন্তু ভুল, মানে এখানে কোনো ভুল নেই। বার্স মানেই কিন্তু বার কাউন্সিলকে ছোট করে লিখেছে, এটা কিন্তু ঠিক, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভুল নেই, এটা আমি আগেই বলে দিলাম। এবারে দেখো তাহলে কি বলেছে, দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট উইল নাও হিয়ার আ পিটিশন against a rule that bars lawyer who does not practice in the high court। ওকে, এবারে ভুল কোন পার্টটায়, দেখো 3 নম্বরে বার্স, এটায় কোনো ভুল নেই, সেটা আমি আগেই বলে দিয়েছি। 4 নম্বরটায় লক্ষ্য করো, হুটা হচ্ছে এখানে কিন্তু প্রোনাউন, একটা প্রোনাউন হিসাবে ইউজ হয়েছে, এবং প্রোনাউনের পরে একটা ভার্ব বসেছে। ডাজ হচ্ছে ভার্বের ফিফথ ফর্ম, মানে সিঙ্গুলার ফর্ম। এবারে এই ভার্বটা কার হিসেবে বসে, আমরা আগেই জানি যে ভার্ব কেমন সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা ডিপেন্ড করছে ভার্বটা কোন সাবজেক্টের হিসাবে বসছে, এবং ভার্বটা এখানে ভার্বের সাবজেক্টকে সেটা হচ্ছে লয়ার্স, এবং লয়ার্স সে হচ্ছে প্লুরাল, কারণ অনেকগুলো বার কাউন্সিলের অনেকগুলো লয়ারের কথা বলেছে। তাহলে এখানে ভার্বের ফিফথ ফর্ম না হয়ে এখানে আমাদের কী হবে, ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্লুরাল ফর্ম বসবে। তাহলে ডাজের জায়গায় কি হবে, ডাজের জায়গা ডাজ না হয়ে এটা হয়ে যাবে ডু। তাহলে কি হবে সঠিক উত্তরটা, দ্য অনারেবল হাইকোর্ট উইল নাও হিয়ার আ পিটিশন এগেনস্ট এ রুল দ্যাট বার্স লয়ার হু ডু নট প্র্যাকটিস ইন দ্য হাইকোর্ট। তাহলে ভুল পার্ট কোনটা, অপশান 4-এ আমাদের ভুল, যেখানে ডাজের জায়গায় ডু বসবে, কারণ লয়ার্সের এগেনস্টে ভার্বটা বসছে এবং লয়ার্স প্লুরালে রয়েছে, তাই আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের বেস বা প্লুরাল ফর্ম ডু, এখানে উত্তর হবে অপশান 4। তাহলে এখানে আমাদের এরর। চলো পরেরটায় চলে যাই। পরেরটায় আবার একটা এরর কারেকশন দিয়েছে, দেখতে পাচ্ছ লেডি কনস্টেবলের মেন পরীক্ষায় কতগুলো আমাদের এরর কারেকশন দিয়েছে।
দেখো কি বলছে, টু পার্সনস হু ওয়ার অন আ motorcycle escaped with minor juniors after a balcony of a two-storied building at Shyambajar street collapsed on Tuesday evening. দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে এর মধ্যে এরর কোন জায়গায় রয়েছে? এরর দেখো, টু স্টোরেড বিল্ডিং এইখানটা এরর রয়েছে। স্টোরেড কেন হবে? এটা তো একটা আমাদের নাউন, এবং এই যে টু যেটা সেটা হচ্ছে এই নাউনের অ্যাডজেক্টিভ। এবারে নাউন কি কখনো ইডি হয়ে পাস্ট হতে পারে? পারে না। তাহলে এখানে স্টোরিড না হয়ে কি হবে? স্টোরিড না হয়ে এখানে হবে স্টোরি। তাহলে কি হবে? আফটার এ ব্যালকনি অফ এ টু স্টোরি বিল্ডিং। ঠিক আছে। আরও একটা জায়গায় ভুল আছে, সেটা তোমরা ভুল ধরতেও পারো নাও ধরতে পারো, যে টু পার্সন না হয়ে আমরা লিখব টু পিপল। ঠিক আছে, তাহলে টু পিপল হু ওয়্যার অন মোটরসাইকেল এসকেপড উইথ মাইনর ইনজিউরি আফটার এ ব্যালকনি অফ এ টু স্টোরি বিল্ডিং অ্যাট শ্যামবাজার স্ট্রিট কোল্যাপস অন টুইসডে ইভিনিং। এবারে তাহলে তুমি জিজ্ঞাসা করতে পারো এরর কোনটা নেবো? তাহলে এরর নেব আমরা এই সি পার্টটায়, অপশান 3 যেটা, সেখানে আমরা স্টোরি না লিখে সেটাকে আমরা স্টোরি বিল্ডিং, এটা আমাদের নাউনের এরর, নাউনের এরর। ঠিক আছে, তো নিও। তাহলে এই জায়গাটা কেন আমি স্টোরিড করলাম, স্টোরিড করলাম না স্টোরি করলাম, সেই জিনিসটা তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের উত্তর কি হলো? 3 নম্বর পার্টে আমাদের ভুল আছে, সেটা স্টোরিডের জায়গায় স্টোরি হবে। হলো? ওকে, এবারে পরেরটায় যাই। পরেরটা কি বলেছে? এটা বলেছে আমাদের রিঅ্যারেঞ্জ করতে বলেছে এবং সেই রেসপেক্টে প্রশ্ন দিয়েছে। ওকে, 6টা প্রশ্ন আছে, একটা রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে, তার রেসপেক্টে 6টা প্রশ্ন আছে। ঠিক আছে, ভালো জিনিস। এটা কিন্তু 2018 সালে 2018 সালের ডব্লিউবি পুলিশের লেডি কনস্টেবলের প্রশ্ন এসেছিল, লেডি কনস্টেবলের মেনের প্রশ্ন। ঠিক আছে, তো প্রশ্ন দেখেই বুঝতে পারছো যে সেই মুহূর্তে যারা কনস্টেবলের প্রিপারেশান নিয়ে সেই মুহূর্তে পরীক্ষা গেছে তাদের কাছে খুবই টাফ লেগেছে। হ্যাঁ, তো একটু যদি বেসিক কনসেপ্ট না থাকে, একটু যদি প্র্যাকটিসটা ঠিকঠাক না হয়, তাহলে অনেকেরই নেগেটিভ তো হবেই, উল্টে প্রশ্নও ছেড়ে আসতে হতে পারে। তো সেই হিসাবে বলবো যে আমার যে জিরো টু হিরো ব্যাচ রয়েছে এইটা তোমরা ফলো করো। আর এই যে প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2018 সালে লেডি কনস্টেবল এসেছিলো, তার মানে এমন নয় যে এই সামনে যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা হবে বা সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা হবে তাতে এরকম প্রশ্ন আসবে না, এই জিনিসটা ভাবা সম্পূর্ণ বোকামি। এর থেকে টাফ কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সুতরাং এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়া তোমাদের খুব দরকার। এবং তার জন্য তোমাদের আবারও বলে রাখবো যে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তোমরা সবাই ফলো করে রেখো, এবং যেমন রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে তোমরা শুধু ক্লাস করে যাও, পরীক্ষার হলে তোমাদের মনে হবে যে সবই ইজি এবং সবই কমন আসছে, সবই প্র্যাকটিস করতে পারছি। ঠিক আছে, চলো এখানে কি বলেছে, আমাদের 6টা সেন্টেন্স দিয়ে দিয়েছে। 6টা সেন্টেন্স আমাদের কি করতে হবে? ফার্স্টে অ্যারেঞ্জ করতে হবে, কোনটা প্রথমে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ, তারপরে সেই হিসাবে আমাদের উত্তর করতে হবে। সবার আগে 6টা সেন্টেন্স আমি পড়ে নিই। কী বলছে? উইথ অল দিস এক্সপেরিমেন্টেশন he incurred an expenditure of over $1 million before success smile on him. দুয়েরটা বলছে এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব। 3 নম্বরে বলছে টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড এ বাল্ব হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 আইটেমস। 4 নম্বরে বলছে হি দাস ও দ্য মিরাকেল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ পারসিভিয়ারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস। তারপরে বলছে হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। লাস্টেরটা বলছে হিজ ফ্রেন্ডস টু ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম সাউথ আমেরিকা টু ইন্ডিয়া ইন সার্চ অফ সুইটেবল ফাইবার। আচ্ছা, 6টা সেন্টেন্স পড়লাম, 6টা সেন্টেন্সকে এবার সাজাচ্ছি। দেখো, প্রথমে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, প্রথম সেন্টেন্সটা হবে এই অপশান বি, যে এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব। তারপরে কি আসবে? তারপরে দেখো হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, এটা হবে 2 নম্বর। 3 নম্বরে কি হবে?
তিন নম্বরে আমরা করব সি এর দাগে বলছে টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড এ বাল্ব হি এক্সপেরিমেন্ট উইথ ওভার 2000 আইটেম। এইটা হবে তিন নম্বর সেন্টেন্স। চার নম্বর সেন্টেন্স করব আমরা লাস্টেরটা, হিজ ফ্রেন্ডস টু ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম সাউথ আমেরিকা টু ইন্ডিয়া ইন সার্চ অফ সুইটেবল ফাইবার। এটা হচ্ছে আমাদের চার নম্বর সেন্টেন্স। তাহলে পাঁচ নম্বরে কী হবে, অপশান ডি এরটা, উই ডাস ও দ্য মিরাকেল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ পারসিভিয়ারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস। এটা আমাদের পাঁচ নম্বর। এবং ছ নম্বর সেন্টেন্সটা হচ্ছে একের দাগেরটা, হিজ অল এক্সপেরিমেন্ট হি ইনকার্ডেড অ্যান এক্সপেন্ডিচার অফ ওভার $1,000,000 বিফোর সাকসেস মাইল অন হিম। এইবারে আমি তাহলে সাজিয়ে নিলাম 1 2 3 4 5 6 করে কোনটা কোন নম্বরে হবে। এবারে আমি পরপর সিকোয়েন্স ওয়াইজ 1 2 3 4 পরপর লাইনগুলো পড়ি এবং মানেটা বোঝার চেষ্টা করি। প্রথম সেন্টেন্স হচ্ছে এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব। আলভা এডিসন আমরা জানি যে ইলেকট্রিক বাল্ব ইনভেন্ট করেছিল, সেটা প্রথম লাইনে বলেছে। দু নম্বর হচ্ছে হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভার নাইট। যদিও সে এই যে এক্সপেরিমেন্টটা লাইট ইলেকট্রিক বাল্ব তৈরি করার এক্সপেরিমেন্টটা সে রাতারাতি করে উঠতে পারেনি। তারপরে কি বলছে, টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড এ বাল্ব হি এক্সপেরিমেন্ট উইথ ওভার 2000 টাইম। এমন একটা ফাইবার যা একটা বাল্বের মধ্যে খুব জ্বলন্তভাবে জ্বলবে, এইটা আবিষ্কার করার আগে সে 2000 বারের ওপরে এর এক্সপেরিমেন্ট করেছিল। তারপরে বলছে হিজ ফ্রেন্ডস টু ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম সাউথ আমেরিকা টু ইন্ডিয়া ইন সার্চ অফ এ সুইটেবল ফাইবার। এই যে এডিসন, তার বন্ধুরা তারাও পর্যন্ত তাকে সাহায্য করার জন্য সাউথ আমেরিকা থেকে ইন্ডিয়া, গোটা পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম অঞ্চল তারা এই ফাইবারের খোঁজে ঘুরে বেরিয়েছিল। তারপরে হচ্ছে অপশান ডি এর দাগেরটা, উই দাস ও দ্য মিরাকেল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ পারসিভিয়ারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস। তাহলে এই এত পরিশ্রমের পরে তার এই যে পারসিভিয়ারেন্স, তার এই যে একটা জিনিসের প্রতি ধরে রাখা একগুঁয়েমি যে ভাবটা, তার জন্য তার এই যে মিরাকেল, তার এই যে জিনিয়াস, তার ফলে আমরা লাইটকে আজকের ডেটে আমরা খুঁজে পেয়েছি। এবং লাস্ট সেন্টেন্স কী হবে, উইথ অল দিস এক্সপেরিমেন্ট হি ইনকার্ড অ্যান এক্সপেন্ডিচার অফ ওভার $1,000,000 বিফোর সাকসেস মাইল অন হিম। তাহলে এই যে জিনিসটা খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সে প্রায় কয়েক মিলিয়ন ডলার সে খরচ করে ফেলেছিল, এবং তারপরে সে সাকসেস তার ওপরে হচ্ছে হেসেছিল বা সাকসেস তার কাছে এসেছিল। এবারে এই সেন্টেন্সের এগেনস্টে আমার কাছে 6টা কোশ্চেন আছে, সেই 6টা কোশ্চেনকে আমাদের করতে হবে। দেখো 61-এর দাগেরটা কী বলে, 61-এর দাগের বলছে হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য ফোর্থ সেন্টেন্স অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। ফোর্থ সেন্টেন্স কোনটা? ফোর্থ সেন্টেন্স হচ্ছে অপশান এ, যেটা সেটা হচ্ছে আমাদের ফোর্থ সেন্টেন্স, যেটা আমরা করার সময় দেখে নিয়েছি। পরেরটা বলছে 66-এর দাগের হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই অ্যারেঞ্জমেন্টের ফার্স্ট সেন্টেন্স কোন? অপশান বিটা, তাহলে অপশান এ ওখানে সঠিক উত্তর হবে। পরেরটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য সিক্স সেন্টেন্স অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। সিক্স সেন্টেন্স কোনটা দেখেছি, সেটা হচ্ছে এই অপশান এর দাগেরটা আমাদের সিক্স সেন্টেন্স, তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর। তারপর 63-এর দাগটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য সেকেন্ড সেন্টেন্স অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড সেন্টেন্স আমাদের কোনটা পেয়েছিলাম? সেকেন্ড সেন্টেন্স পেয়েছিলাম আমাদের অপশান ই, তাই তো? ই এর দাগের স্টেটমেন্টটা আমাদের হচ্ছে সেকেন্ড সেন্টেন্স, তাহলে এখানে কোনটা হবে? অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। এরপরে চলে আসো পরের প্রশ্নে। 64-এর দাগের সেন্টেন্সটা কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য পারসিভিয়ারেন্স ইউজড ইন দিস প্যাসেজ। আচ্ছা, এই যে কথাটা পারসিভিয়ারেন্স, এই পারসিভিয়ারেন্স কথাটার মানে কি? এমন একটা উইট বা এমন একটা ক্ষমতা যেটার কারণে যে কোনো অবস্টাকেলকে ওভারকাম করা যায়, যে কোনো অবস্টাকেলকে ওভারকাম করা যায় বা যে কোনো গোলকে অ্যাচিভ করা যায়, সেই যে উইট বা সেই যে মনের ইচ্ছাটা, সেটাকে আমরা পারসিভিয়ারেন্স বলে থাকি। হলো, এবারে এই যে পারসিভিয়ারেন্স তার কয়েকটা সিনোনিম হচ্ছে আমরা এখানে দেখে নিই। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিটারমিনেশন, একটা হচ্ছে পারসিস্টেন্স, একটা হচ্ছে টেনাসিটি, একটা হচ্ছে এন্ডিওরেন্স, একটা হচ্ছে রিজলভ, স্ট্যামিনা, গ্রিট, স্টেডফাস্টনেস।
এই সবগুলোই হলো পার্সিভিয়ারেন্সের সিনোনিম। তাহলে পার্সিভিয়ারেন্স সিনোনিম কী কী? ডিটারমিনেশান, পারসিস্টেন্স, টেনাসিটি, এন্ডিওরেন্স, রিজলভ, স্ট্যামিনা, গ্রিট, স্টেটফাস্টনেস, এগুলো সব হচ্ছে পার্সিভিয়ারেন্সের সিনোনিম। এবারে আমাদের কি জানতে চাইছে? এই যে চারটে অপশান, স্ট্যামিনা, কারেজ, ফ্রেইলটি, ডেলিজেন্স, এগুলোর মধ্যে কোনটা হচ্ছে পার্সিভিয়ারেন্সের সিনোনিম? দেখো, এই যে স্ট্যামিনা, এইটা হচ্ছে পার্সিভিয়ারেন্সের সিনোনিম, যেটা আমি এখানে লিখেছি। তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে পার্সিভিয়ারেন্সের সিনোনিম হচ্ছে স্ট্যামিনা। আর 66-এর দাগের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য থার্ড সেন্টেন্স অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। আর রিঅ্যারেঞ্জ করেছিলাম, থার্ড সেন্টেন্স করতে হচ্ছে। থার্ড সেন্টেন্স হচ্ছে আমাদের এই সি এর দাগের স্টেটমেন্টটা হচ্ছে আমাদের থার্ড সেন্টেন্স। তাহলে এখানে কোনটা হবে? অপশান বি হবে এখানে আমাদের সঠিক উত্তর। চলো, আজকের আমাদের 2018 সালের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের প্রশ্ন ছিল, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি করিয়ে দিলাম, এবং প্রত্যেকটা কোশ্চেন আমি আশা করছি প্রত্যেকের বোঝা সম্ভব হয়েছে। যার যার অসুবিধা আছে এবং আছে বুঝতে পারোনি, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। চলো, আজকের মতো টাটা।